সিনেমার শুরুতে আমাদেরকে নদীর তীরে ছোট্ট একটি গ্রামকে দেখানো হয়। সেই নদীর ধারে নৌকাতে বসে ছোট্ট একটি মেয়ে খেলা করছিল। তখনই সেখানে তার বাবা চলে আসে আর তাকে সেখানে খেলতে নিষেধ করে আর বলে, এই নদীতে দৈত্য আছে, এখানে থাকলে তোমাকে খেয়ে ফেলবে। এই কথা শুনে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে যায় আর নীরবে নদীর দিকে তাকিয়ে থাকে। তখন মেয়েটির বাবা জল থেকে আস্তে আস্তে উপরে উঠে তাকে ভয় দেখায়। মেয়েটি এটা দেখে ভীষণ ভয় পায় আর কাঁদতে শুরু করে। তখন মেয়েটির বাবা তাকে হাসানোর জন্য জলের মধ্যে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। এটা দেখে বাচ্চাটি অনেক খুশি হয়ে যায়। তখনই জলের নিচ থেকে কেউ একজন এসে তাকে টেনে নিয়ে মেরে ফেলে। এরপর সিন পরিবর্তন হয়। আমরা ওই গ্রামের একজন প্রধানকে দেখতে পাই। সে নদীর একটি বড় মাছকে মেরে দাবি করে সে সেই দৈত্যাকার মাছটিকে মেরে ফেলেছে। তখনই আমরা ইয়ান নামের একটি ছেলেকে দেখতে পাই। এই ছেলেটি হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। আসলে ইয়ান একজন দৈত্য শিকারী। ইয়ান গ্রামবাসীদেরকে বলে গ্রাম প্রধান যে মাছটিকে মেরে ফেলেছে কোনো দৈত্য নয়, জলের দৈত্য এখনও নদীর মধ্যেই রয়েছে। গ্রামবাসীরা ইয়ানের কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ ইয়ানকে দেখতে পাগল টাইপের লোক মনে হতো। তখন গ্রাম প্রধান বলে, এই পাগল ছেলেটি আমাকে অপমান করেছে, তাই তাকে শাস্তিস্বরূপ বেঁধে নদীর উপর ঝুলিয়ে রাখা হোক। তখন গ্রামবাসীরা ঈশানকে রশি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে। তারপর গ্রামের লোকেরা কোনো রকমের ভয় ছাড়া নদীতে গোসল করতে শুরু করে। তখন ইয়ান দেখতে পায় সেই জলের দৈত্যটি গোসল করতে থাকা মানুষের দিকে আসতেছে। তখন ইয়ান চিৎকার করে সবাইকে সেই দৈত্যর ব্যাপারে সতর্ক করে, কিন্তু কেউ তার কোনো কথাই গুরুত্ব দেয় না। তখনই জলের দৈত্যটি সেখানে থাকা মানুষগুলোর উপর আক্রমণ করে এবং তাদের অনেক লোককে খেয়ে ফেলতে থাকে। আর যারা সেই জলের দৈত্যর হাত থেকে বেঁচে দেয়, নদী থেকে উপরে উঠে লুকিয়ে পড়ার চেষ্টা করে। তখন ইয়ান সবাইকে শুয়ে পড়ে মরার অভিনয় করতে বলে, যাতে করে জলের দৈত্য আক্রমণ না করে। আসলে ইয়ান গ্রামবাসীকে সাহায্য করতে চায়, কারণ সে একজন দৈত্য শিকারী আর একজন ভালো মনের মানুষ। এরপর গ্রামের সকল মানুষ তার কথা মতো শুয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সেই বাচ্চা মেয়েটি দৌড়ে দৌড়ে তার মায়ের কাছে আসতেছিল, কিন্তু দৈত্যটি তার জিহ্বা দিয়ে বাচ্চা মেয়েটিকে ধরে ফেলে। তখন বাচ্চাটির মা এবং গ্রামবাসী তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে সেই দৈত্যটি বাচ্চাটিকে গিলে ফেলে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার মা নদীর পানিতে লাফ দেয়। তখন পানির মধ্যে থাকা সেই ভয়ঙ্কর দৈত্যটি বাচ্চাটির মাকেও খেয়ে ফেলে। এরপর সেই দৈত্যটি আরেকটি বাচ্চাকে মারার চেষ্টা করে। তখন ইয়ান সেই বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তারপর গ্রামের কিছু লোক এবং একটি মোটা মেয়ে মিলে দৈত্যটিকে নদীর উপরে আনতে সক্ষম হয়। এরপর দৈত্যটি মানুষের রূপে ফিরে আসে। তখন ইয়ান সেই দৈত্যকে নিজের বশে আনার জন্য বুদ্ধদেবের মন্ত্র পাঠ করতে থাকে, কিন্তু দৈত্যটির উপর বুদ্ধদেবের মন্ত্র কোনো প্রভাব ফেলছিল না। উল্টো সে ইয়ানকে মারতে থাকে। তখন সেখানে লি নামের একটি মেয়ে চলে আসে। সেও ইয়ানের মতো একজন দৈত্য শিকারী। মেয়েটি কারোর উপরে কোনো মায়া দেখাতো না, সে সবাইকে বন্দি করে নিত। তখন লি দৈত্যটিকে প্রচণ্ড আঘাত করতে থাকে এবং তার জাদুশক্তি দিয়ে তাকে বন্দি করে নেয়। লির কাজে গ্রামের সবাই তাকে ধন্যবাদ জানায়। তারপর লি ইয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন ইয়ান তার পরিচয় দেয়। সে বলে, আমিও একজন দৈত্য শিকারী। এরপর ইয়ান লিকে সেই বদ্ধদেবের বইটিকে দেখায়। সেটি দেখতে পেয়ে লি হাসতে থাকে। এরপর লি ইয়ানকে তার কাছে থাকা একটি আজব চুড়ি দেখায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, তাই সকলে সাবস্ক্রাইব করে রাখো। আমরা দেখতে পাই ইয়ান তার সিনিয়রের কাছে যায় আর সেই জলের দৈত্যর কথা জানায়, কিন্তু সিনিয়র আগে থেকেই সবকিছুই জানত। সিনিয়র ইয়ানকে বলে, একসময় সেই দৈত্যটি খুব ভালো দৈত্য ছিল। একদিন সে নদীতে ডুবে যাওয়া একটি বাচ্চাকে বাঁচিয়ে নেয়, কিন্তু গ্রামবাসীরা ভেবে নেয় বাচ্চাটিকে খাওয়ার জন্য সে এখানে এসেছে। এজন্য গ্রামবাসীরা রাগের বশবর্তী হয়ে সেই দৈত্যটিকে মেরে ফেলে আর তার মৃতদেহটি সেই নদীতে ফেলে দেয়। এরপর থেকে সেই দৈত্যটি একটি খারাপ দৈত্যে পরিণত হয়। তখন ইয়ান তার সিনিয়রকে জিজ্ঞাসা করে, বুদ্ধদেবের মন্ত্র কি আসলেই শক্তিশালী? তখন সিনিয়র বলে, এটি আসলেই অনেক শক্তিশালী, কেননা এটি খারাপ মনের দৈত্যকে ভালো মনের দৈত্যে পরিণত করতে পারে। তখন ইয়ান বলে, বাকি দৈত্য শিকারের মতো আমিও দৈত্যদেরকে মারতে চাই। তখন সিনিয়র তাকে বলে, দৈত্যদেরকে মেরে ফেলা কোনো সমাধান নয়, দৈত্যদের শান্ত করা বা কন্ট্রোল করার জন্য বুদ্ধদেবের মন্ত্রগুলোই যথেষ্ট। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দুজন কাপলকে দেখতে পাই। তারা একটা রেস্টুরেন্টে খেতে আসে। যখনই তারা রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে, তখন হঠাৎ করেই রেস্টুরেন্টের দরজাটি বন্ধ হয়ে যায়। তারা দেখে ওই রেস্টুরেন্টের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউ নেই। তখন হঠাৎ করে তাদের সামনে একজন ওয়েটার চলে আসে আর সেই ওয়েটার তাদের দুজনকে শুকরের রোস্ট দেখায়, যেটাকে দেখতে অনেক সুস্বাদু খাবার মনে হচ্ছিল। এরপর তারা দুজন বসে সেখানে খাবার খাচ্ছিল। খাবারগুলো অনেক সুস্বাদু হওয়ায় তারা ওয়েটারের কাছে তাদের খাবারে খুব প্রশংসা করতে থাকে। এরপর সেই রেস্টুরেন্টের মালিক যে খাবারগুলো বানিয়েছিল সে তাদের সামনে আসে। তখন মেয়েটি মালিককে জিজ্ঞাসা করে যে এত সুস্বাদু খাবার কিভাবে বানিয়েছে। তখনই ওই রেস্টুরেন্টের মালিক তার আসল রূপে ফিরে আসে। আসলে সে একজন দৈত্য দানব।
এটা দেখে কাপল দুজন অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দৈত্যটি তাদের পিছু করতে থাকে আর মারার চেষ্টা করে। হঠাৎ করেই তাদের নজর ঝলসানো শুক্রের দিকে পড়ে। তারা দেখতে পায় ঝলসানো শুক্রের মধ্যে মানুষও ঝুলানো আছে। এই দৃশ্য দেখে তারা অনেক ঘাবড়ে যায় আর তখনই শয়তান দৈত্যটি তাদেরকে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে ইয়ান চলে আসে আর তাকে একটি মেয়ে এসে তাকে স্বাগতম জানায় আর বলে, আশা করি আমাদের রেস্টুরেন্টের সব থেকে সুস্বাদু খাবার শুক্রের রোস্টেড পিচ আপনার খুবই ভালো লাগবে। ইয়ান একজন দৈত্য শিকারী হওয়ার কারণে সবকিছুই তার নজরে আসছিল। সেখানে সে কাস্টমারের বদলে দৈত্যদের দেখতে পাচ্ছিল আর শুক্রের রোস্ট পিচের জায়গায় মানুষের রোস্ট দেখতে পাচ্ছিল। তখন ইয়ান বলে, বন্ধ করো তোমাদের এই মরণ খেলা, আমি জানি তুমি একজন দৈত্য। এই কথা শোনা মাত্র মেয়েটি ইয়ানকে মারার অনেক চেষ্টা করে। তখনই ওই জায়গায় লি চলে আসে আর সে তার জাদু চুরি দিয়ে সকলকে মারতে থাকে। এরপর সেখানে রেস্টুরেন্টের মালিক চলে আসে। তখন লি তার জাদু চুরি দিয়ে তাকেও মারতে থাকে। এখানে আমরা দেখতে পাই রেস্টুরেন্টের মালিক একজন পিং ডেমন ছিল। এরপর লি ওই দৈত্যের হাত ধরে ফেলে আর ইয়ানকে বলে, তুমি এই দৈত্যটাকে নিজের মধ্যে টেনে নাও। এরপর ইয়ান ওই পিং ডেমনকে নিজের মধ্যে টেনে নেয়। তখন লি তার জাদু কাপড় দিয়ে ওই দৈত্যকে পুতুলে রূপান্তর করার চেষ্টা করে, কিন্তু পিং ডেমনকে লি কন্ট্রোল করতে পারছিল না। তখনই পিং ডেমন তার আসল রূপ চলে আসে। এটা দেখে ইয়ান আর লি নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসে। এরপর দেখা যায় লি ইয়ানকে ভালোবাসতে শুরু করে আর তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে। তখনই ইয়ান নিজেকে সামলিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইয়ান তার সিনিয়রের সাথে দেখা করে আর গত রাত্রে রেস্টুরেন্টে ঘটে যাওয়া সকল ঘটনা তাকে বলে। সিনিয়র বলে, আমি জানি উনি একজন পিং ডায়মন্ড। একসময় সেও খুব ভালো মনের মানুষ ছিল। তার স্ত্রী তাকে মেরে অন্য ছেলের সঙ্গে চলে যায়। এরপর সে পিং ডেমন দৈত্যে পরিণত হয়। যদি পিং ডেমন শান্ত করতে চাও তাহলে তোমাকে বানর দৈত্যের সাথে দেখা করতে হবে। এটা শুনে ইয়ান জিজ্ঞাসা করে, এটা আবার কেমন দৈত্য? তখন সিনিয়র বলে, বানর দৈত্য হলো দৈত্য জাতির মধ্যে সবথেকে শক্তিশালী দৈত্য। তাকে সকলে মানকি কিং নামে চিনে। তাকে বুদ্ধদেব 500 বছর আগে পাহাড়ের একটি গুহার মধ্যে বন্দী করে রেখেছে। তখন ইয়ান সিনিয়রকে জিজ্ঞাসা করে, মানকি কিং ওই পাহাড়ের কোন জায়গায় আছে বুঝবো কিভাবে? তখন সিনিয়র ইয়ানকে বলে, পাহাড়ের মধ্যে একটা বড় আকারের বুদ্ধদেবের মূর্তি আছে, যার পাশের গুহার মধ্যেই মানকি কিং বন্দী আছে। আরও বলে, মানকি কিং যেমন শক্তিশালী তেমন বুদ্ধিমান বটে, আর এজন্য তুমি সেখানে সাবধানে পথ অতিক্রম করবে, যাতে করে তার কোনো ফাঁদে তুমি আটকা না পড়ে যাও। এরপর ইয়ান মানকি কিং এর উদ্দেশ্য বেরিয়ে পড়ে। হঠাৎ করে একটি ফাঁদে তার পা আটকে যায় আর সেখানে কিছু লোক চলে আসে, যাদের গলায় লির সেই জাদু চুরির মতো মালা ছিল। তখন ওই লোকগুলো ইয়ানকে বলে তারাও তার মতো দৈত্য শিকারী। ইয়ানের প্রেমিকা লিকেও তারা বন্দী করে রেখেছে। তখন সেখানে লি চলে আসে আর তাদেরকে জানায় তারা কোনো দৈত্য শিকারী না, তারা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী, আমাদের এখান থেকে যেতে দিন। তখন তারা লির কথা যাচাই করার জন্য ইয়ানকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন লি ইয়ানকে বলে, তুমি বলো আমরা স্বামী স্ত্রী, তাহলে আমাদেরকে এখান থেকে যেতে দিবে? কিন্তু ইয়ান এটা কোনোভাবেই বলতে রাজি নয়। তারপর লি ইয়ানের সাথে জবরদস্তি করার চেষ্টা করে। আর সেই সময় সবার সামনে লির মুখ থেকে সত্যি কথা বেরিয়ে আসে। আসলে ওখানে যত লোক ছিল তারা লির সঙ্গী। লি সম্পূর্ণ নাটকটা করেছিল ইয়ানকে কাছে পাওয়ার জন্য, কারণ লি ইয়ানকে অনেক ভালোবাসে। ইয়ান এই কথাগুলো জানার পর রাগ করে সেখান থেকে চলে যায়, কিন্তু লি তার সঙ্গীদের বলে ইয়ানকে বন্দী করে রাখতে। তখন তার সঙ্গীরা ইয়ানকে বন্দী করে রাখে। তখনই তারা পিং ডেমনের চিৎকার শুনতে পায় আর কিছুক্ষণের মধ্যে সেখানে পিং ডেমন চলে আসে। তখন লি তার সঙ্গীদের বলে, তাড়াতাড়ি বাহন চালাও যাতে আমাদেরকে পিং ডেমন ধরতে না পারে। কিন্তু অল্প সময়ের মধ্যে পিং ডেমন তাদের কাছাকাছি চলে আসে। লি বিপদ বুঝতে পেরে ইয়ানকে নিয়ে বাহন থেকে ঝাঁপ দেয়। তখনই পিং ডেমন বাহনটিতে আক্রমণ করে আর বাহনটিকে পুরোপুরি ভেঙে ফেলে। এরপর ইয়ান দেখে লি অজ্ঞান হয়ে পড়েছে, তাই তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখনই লি হঠাৎ করে হাসতে থাকে আর বলে, এবার তো স্বীকার করো যে তুমি আমাকে ভালোবাসো। এটা শুনে ইয়ান অনেক রেগে যায় আর বলে, আমি তোমাকে ভালোবাসি না। সেই সময় ওই জায়গায় আরও 3 জন দৈত্য শিকারী চলে আসে। তাদের মধ্যে একজন পিগ ডেমনকে থেকে তাড়িয়ে দেয়। এরপর ওই 3 জন দৈত্য শিকারীদের মধ্যে ঝগড়া শুরু হয়। তারা একজন আরেকজনকে বলে তাদের মধ্যে কে বেশি শক্তিশালী। তখন ইয়ান তাদেরকে বোঝায় নিজেদের মধ্যে ঝগড়া করা উচিত নয়, আমাদের সবাইকে এক হয়ে দৈত্যদের সাথে লড়াই করা উচিত। তখন তাদের মধ্যে একজন দৈত্য শিকারী ইয়ানকে রাগানোর জন্য দুর্বল বলে খেপায়। তখন লি ইয়ানের পক্ষ হয়ে কথা বলে। তখন ইয়ান রেগে গিয়ে লিকে বলে, তুমি আমাকে দিকভ্রষ্ট করছেছ। আমার একটা লক্ষ্য আছে যেটা আমাকে পূরণ করতে হবে। তুমি আমার সঙ্গ ছেড়ে দাও। এটা শুনে লি ইয়ানের বইটি ছিঁড়ে ফেলে দেয়, কিন্তু ইয়ান সে সবে মনোযোগ না দিয়ে সেখান থেকে চলে যায়। ইয়ান শেষমেশ তার গন্তব্য সেই পাহাড়ের কাছে এসে পৌঁছায়, কিন্তু কোথাও সেই বুদ্ধদেবের মূর্তি দেখতে পায় না। এরপর ইয়ান এক জায়গায় বসে চোখ বন্ধ করে সেই বুদ্ধদেবের মূর্তির কথা ভাবতে থাকে, আর সে সেই পাহাড়টি পর্যবেক্ষণ করে সেই বুদ্ধ মূর্তিটি খুঁজে পায়।
আর ওখানে পৌঁছে সে বানর রাজা গুহাও পেয়ে যায় এবং বানর রাজাকে সাথে কথা বলে। সে তার কাছে জানতে চায় কিভাবে পিং ড্যামনকে শান্ত করা যায়। তখন বানর রাজা বলে, পিং ড্যামনকে শান্ত করতে হলে তাকে আমার কাছে নিয়ে আসতে হবে, আর তাকে এখানে নিয়ে আসতে তোমাকে কোনো সুন্দরী মেয়ের সাহায্য নিতে হবে। তখনই সেখানে লি চলে আসে। লিকে দেখে ইয়ান জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এটা শুনে লি ইয়ানকে বলে, তুমি আমাকে বেশি প্রশ্ন করো না, আমি জানি এই সময় তোমার একজন সুন্দরী মেয়ে প্রয়োজন। এরপর ইয়ান লির সাহায্যে পিং ড্যামনকে সেখানে নিয়ে আসে। পিং ড্যামন তাদেরকে মারার চেষ্টা করে। তখনই বানর রাজা গুহার ভেতর থেকে মন্ত্র পড়ে পিং ড্যামনকে তার কাছে ডেকে নেয়। এরপর লি আর ইয়ান গুহার ভেতর গেলে দেখতে পায় পিং ড্যামন একটা ছোট্ট শুকরে পরিণত হয়েছে। তখন লি তার জাদু কাপড় দিয়ে তাকে একটি পুতুলে পরিণত করে। এরপর লি ইয়ানের আঙুলে একটি জাদু আংটি পরিয়ে দেয়, কিন্তু ইয়ান একটি পাথর দিয়ে আংটিটি ভাঙতে আয়। এটা দেখে লি তার হাত থেকে সেই আংটিটি খুলে নেয় এবং সেই বুদ্ধদেবের বইটি ইয়ানকে দিয়ে বলে, আমি ভালো করে বই পড়তে পারি না, আর এই বইটি জোড়া লাগাতে আমার 5 দিন সময় লেগে গেছে, আর যদি আমার কোনো কথা কষ্ট পেয়ে থাকো তাহলে দয়া করে আমাকে মাফ করে দিও। এই বলে লি সেখান থেকে চলে যায়। সেই সময় মানকি কিং ইয়ানকে বলে, আজকে কি পূর্ণিমা? তখন ইয়ান বলে, হ্যাঁ আজকে পূর্ণিমা। এটা শুনে মানকি কিং বলে, আমি অনেক দিন ধরে চাঁদের আলো দেখতে পাই না, কারণ এই ফুলের গাছগুলো সব সময় আমার গুহাকে ডেকে রাখে। এটা শুনে ইয়ান গুহার মুখে থাকা একটা ফুল গাছ ছিঁড়ে ফেলে। এর ফলে ওখানে যত ফুল ছিল সবগুলো পুড়ে যায়। আসলে ওই ফুলের গাছগুলোই এতদিন বানর রাজাকে এখানে বন্দি করে রেখেছিল, কিন্তু ইয়ান তার কথার ফাঁদে পড়ে ফুল গাছগুলোকে নষ্ট করে ফেলল। তখন মুক্ত হয়ে যায় এবং সে তার আসল রূপে ফিরে আসে। বানর রাজা বাইরে এসে বলে, আমি এখন পুরোপুরি স্বাধীন, আর এখন ওই বুদ্ধদেবও আমার কিছুই করতে পারবে না। তখন ইয়ান বলে, তুমি ভুল ভাবছো, কারণ বুদ্ধদেবও তোমার অন্যায়ের শাস্তি নিশ্চয় দেবে। এটা বলে সে সেখানে ধ্যানে বসে পড়ে। এটা দেখে বানর রাজা তার সমস্ত চুল ছিঁড়ে ফেলে আর বলতে থাকে, তোমার এই বুদ্ধদেব সম্পূর্ণ মিথ্যা। তখনই ওখানে 3 জন দৈত্য শিকারী চলে আসে আর বানর রাজাকে মারার চেষ্টা করে, কিন্তু বানর রাজা অনেক শক্তিশালী হওয়ায় সে নিমিষে 3 জনকে মেরে ফেলে। এরপর সে ইয়ানকেও মারার চেষ্টা করে, আর তখনই সেখানে লি চলে আসে। এরপর বানর রাজা লিকেও মেরে ফেলে। তখন ইয়ান তার পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে আর বলতে থাকে, লি আসলেই আমাকে অনেক ভালোবাসত। ইয়ান লিকে হারিয়ে খুবই কষ্ট পায় আর কাঁদতে থাকে। তখনই বানর রাজা লির মৃতদেহটা আকাশে ছুঁড়ে তাকে ফিনিশ করে দেয়। আর এদিকে ইয়ান বুদ্ধদেবের মন্ত্র পড়তে থাকে। এরপর বুদ্ধদেব তার শক্তি দিয়ে বানর রাজাকে মানুষে পরিণত করে। এরপর আমরা দেখতে পাই ইয়ান পিং ড্যামন মানকি কিং এবং ওয়াটার ড্যামন মিলে নতুন করে যাত্রা শুরু করেছে। আর এই সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।